স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। গ্রীষ্মের গরম ও বিদ্যুৎ নিয়ে খুব বেশি ভাবতে হয়নি আমাদের, তবে শেষের দিকে এসে এই খাতে আবার আলাপের শীর্ষে, কারণ আমদানি পর এবার ভিনদেশি বিনিয়োগের নতুন ধারার বিদ্যুৎ উৎপাদনের দিকে দেশ। এসব নিয়ে আজকের আলোচনা বৈদ্যুতিক ব্যবসা। কথা বলতে স্টুডিওতে আছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম এবং কিছুক্ষণের মধ্যে পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন আমাদের সাথে যোগ দিবেন। স্বাগত আপনাদের। জনাব নসরুল হামিদ বিপু, আপনার কাছে প্রথমে জানতে চাইব যে বিদ্যুৎ জ্বালানি খাতে নানা কার্যক্রমে দেশি বিদেশি সরকারি বেসরকারি নানা ধরনের উদ্যোগ আমরা নানা সময়ই দেখেছি, কিন্তু বলা হয়ে থাকে যে এসব ক্ষেত্রে সাধারণত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কোনো একটা কার্যক্রম শুরু হয়। অনেকেই বলছেন যে ভারতীয় যে দুটি কোম্পানিকে বিদ্যুতের উৎপাদনের সাথে আমরা একটা MOU সাইন করলাম, সেক্ষেত্রে তা আসলে কোনো ধরনের দরপত্র বা এরকম করা হয় না। আমরা বাছাইটা কি করে করলাম, কেন রিলায়েন্স এবং আদানি? এটার ভূমিকা একটু বলতে হয়, কারণ আমরা 2009 সাল থেকে শেখ হাসিনা সরকার বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার, আমরা কিন্তু 3000 মেগাওয়াট থেকে চেষ্টা করেছি যত দ্রুততার সাথে যেভাবেই হোক বিদ্যুতের সমস্যা সমাধান করার জন্য, এবং আস্তে আস্তে গ্র্যাজুয়ালি 5 বছরে 10,000 মেগাওয়াট করেছি। সম্ভব হয়েছে একটা কারণে, কিন্তু যদি চ্যালেঞ্জটা ভাবে ধরি, সম্ভব হয়েছে সরাসরি বেশ কিছু সিদ্ধান্ত আমরা নিতে পেরেছিলাম বিশেষ আইনের মাধ্যমে। এই বিশেষ আইনের মাধ্যমে করাতে খুব অল্প সময়ের মধ্যে আমরা যে শর্ট টার্ম প্ল্যানগুলো ছিল সেগুলোতে আমরা খুব সাকসেসফুলি আমরা করতে পেরেছি। কিছু লিকুইড ফুয়েল প্ল্যান্ট আসছে, কিছু গ্যাস বেস প্ল্যান্ট আসছে, কিছু দীর্ঘমেয়াদী কয়লা ভিত্তিক প্ল্যান্টও কিন্তু আমরা বিশেষ ক্ষেত্রে গিয়েছি। আমরা একটা বেঞ্চমার্ক তৈরি করেছি প্রথম টেন্ডারে গিয়ে। কয়লা ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্টগুলো আমরা দিতে যাচ্ছি ভবিষ্যতে বা দিয়েছি, সেটা দুটা টেন্ডারের মাধ্যমে আমরা কিন্তু একটা বেঞ্চমার্ক তৈরি করেছি। প্রাইসটাকে বেঞ্চমার্ক করে আমরা কিন্তু বিশেষ ক্ষেত্রে ইনভেস্টমেন্ট নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করেছি। লোকাল আমাদের দেশীয় কোম্পানিগুলি পার্টিসিপেট করেছে, বিদেশি কোম্পানির মধ্যে কেবলমাত্র ভারতীয় কোম্পানি না, কিন্তু তার আগে কিন্তু আমরা সিঙ্গাপুরের সিম কর্পের মতো বিখ্যাত কোম্পানির সাথে আমরা MOU সাইন করেছি, আমরা মালয়েশিয়ার সাথে MOU সাইন করেছি, আমরা চায়নার সাথে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওপেন করে আমরা কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট করছি পায়রা বন্দরে, আমরা মহেশখালীতে হুয়াদিয়ানের মতো কোম্পানি চায়নার সাথে, আমরা সেখানে তাদের সাথে MOU সাইন করে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওপেন করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে। যখন সাইন করার ক্ষেত্রে আন্তর্জাতিক দরপত্রের কোনো ব্যাপার ছিল না, না ছিল না, কারণ আমরা একটা বেঞ্চমার্ক কিন্তু তৈরি করেছি বিদ্যুতের দামের ক্ষেত্রে। আমরা চিন্তা করেছি যে এই প্রাইস হলে আমরা করব, বাট কোম্পানি যখন যাবে বিদ্যুৎ আমরা দিবে, আমরা ঠিক করে নিয়েছি যে এই প্রাইসের মধ্যে থাকলে আমরা বিদ্যুৎ কিনব। আপনি দেখেন মাথাবাড়িতে আমরা নিজেরা তৈরি করছি, $4 বিলিয়ন ইনভেস্টমেন্ট করছে জায়গা আসছে। সেভাবে কিন্তু আমরা চিন্তা করছি যে বেশ কিছু কোম্পানি আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে, কেবলমাত্র ইন্ডিয়ান কোম্পানি না। আর ইন্ডিয়ান যে দুটো কোম্পানি, এখন তারা ইন্ডিয়ান আর কোম্পানি নাই, তারা কিন্তু গ্লোবাল কোম্পানি হয়ে গেছে। আদানি যদি ধরেন, আদানি গ্রুপ অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে লার্জেস্ট কোল টার্মিনাল ওদের, ওরা কিন্তু এখন গ্লোবাল কোম্পানি, রাইট? ওদের মতো কোম্পানি আসছে আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে, আমরা একটা নন বাইন্ডিং MOU সাইন করেছি, এবং এটা কিন্তু ফার্দার অনেক আলোচনা, অনেক ব্যাপার আছে, ডিউ ডিলিজেন্স করতে হবে, প্রাইস নেগোসিয়েশন আছে, কিভাবে দিবে সেটার ব্যাপারেও আমরা খুব স্পষ্টতে যাইনি। আমরা কয়েকটা মাধ্যম ধরেছি তারা কিভাবে দিতে চায়, তাদের দেশে বিদ্যুৎ উৎপন্ন করে আমাদেরকে এক্সপোর্ট করবে। অবশ্যই আমরা আমাদের বেঞ্চমার্ক আছে, ইন্ডিয়া থেকে আমরা বিদ্যুৎ নিচ্ছি, সেই প্রাইসটাই আমরা নেগোসিয়েশন করব। তারপরে আমাদের দেশে যদি তারা উৎপন্ন করে, আমাদের বেঞ্চমার্ক আছে, আমরা সেই প্রাইস ধরে আমরা নেগোসিয়েশন করব। রিলায়েন্সের মতো কোম্পানি, তারা মহেশখালীতে LNG বেস পাওয়ার প্ল্যান্ট করতে চায়, তারা ওখানেও আমরা বেঞ্চমার্ক করতে পারি, আমরা LNG মার্কেট প্রাইস ধরে আমরা বেঞ্চমার্ক করতে পারি। সুতরাং কোম্পানিগুলি যখন আগ্রহ দেখায় তখন আমরা একটা মানে আমাদের ট্রেন্ডটা হচ্ছে এরকম যে আমরা একটা MOU সাইন করি, MOU সাইন করার পরে সেই ভিত্তিতে আমরা একটা, হ্যাঁ, যদি আমরা মনে করি দিস আর পটেনশিয়াল ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট, পটেনশিয়াল ইনভেস্টমেন্ট, আরেকটা চিন্তা করতে হবে যে এগুলো কিন্তু বিশাল বড় $multi-billion ইনভেস্টমেন্ট। এই ধরনের প্রজেক্ট যদি আসে, এটা কিন্তু বাংলাদেশকেও বিশ্বের বাজারে এই সেক্টরে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ব্র্যান্ডিং করে অন্যভাবে। সো আমরা মনে করি যদি এই ধরনের এগুলি কিন্তু গত 5 বছর 6 বছর আগে দেখা যায় না এই ধরনের ইনভেস্টমেন্ট। গত 5 বছরে আমাদের ডেভেলপমেন্ট, শেখ হাসিনা সরকারের ডেভেলপমেন্টের প্রতি এই 6% কন্টিনিউ গ্রোথ, 6.5 গ্রোথ, এগুলো কিন্তু সবকিছু নির্ভর করেছে এই ইনভেস্টরদের কিন্তু আকর্ষণ করেছে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করা।
তার মানে আপনি মনে করছেন যে যাই হোক, আমি এই প্রসঙ্গে আবার আসছি। আমি একটু ডক্টর শামসুল আলম আপনার কাছে জানতে চাইবো যে জনাব নসরুল হামিদ যে কথাগুলি বললেন সেই কথাগুলির সাথে আপনি একমত কিনা, যে আন্তর্জাতিক দরপত্র বিদেশি কোম্পানির কাছে দেওয়া, এবং এর মধ্যে মোল্লা আমজাদ হোসেন আমাদের সাথে এসে যোগ দিয়েছেন। স্বাগত আপনাকেও আমাদের অনুষ্ঠানে। এখানে আনসলিসিটেড বিডিং এর প্রশ্নে আমাদের প্রতিক্রিয়া নেগেটিভ। আচ্ছা, প্রথমত প্রশ্নটা হচ্ছে যে আমরা প্রাইভেট সেক্টরকে এনকারেজ করতেছি, পলিসিগতভাবে তাদেরকে অ্যাকোমোডেট করছি, জ্বালানি ও বিদ্যুৎ সেক্টর উন্নয়নের জন্য দেশি বিদেশি প্রাইভেট সেক্টর আনছি। সেটার মৌলিক যুক্তি ছিল পারফেক্ট কম্পিটিশন। সেই নীতির সঙ্গে এই পদ্ধতি অবলম্বন করা আনসলিসিটেড বিডিংটা এটা সাংঘর্ষিক। কিন্তু আমরা সব ক্ষেত্রে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চাচ্ছি, বিদ্যুতের ক্ষেত্রে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হলে আমাদের সমস্যা কোথায়? না, আরেকটা এখানে বিষয়, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনসলিসিটেড বিডিং এ হবে কেন? সলিসিটেড বিডিং এ হবে। সলিসিটেড বিডিং এর ক্ষেত্রে আপনি তাদেরকে কি দিচ্ছেন, মানে সেটার ক্ষেত্রে সেটা তো আপনার টার্মস এন্ড কন্ডিশনে বিডিং অ্যারেঞ্জমেন্ট করবেন। বিডিং এ বিভিন্ন দেশ, ইভেন আমাদের দেশে যারা উদ্যোক্তারা, যে কথাটা আমরা সামিট সম্পর্কে বলি, তারাও সেখানে পার্টিসিপেট করবে। দেশ বিদেশ সবাই পার্টিসিপেট করবে। এই বিষয়ে কি বিভয় আপনাকে না, খুব ভালো প্রশ্ন স্যারের কোশ্চেন। যে আমাদের দেশের কোম্পানিগুলোর অবস্থা কি? অবশ্যই আমাদের দেশের কোম্পানিগুলো কাজ নিয়েছে। আপনি জানেন ওরিয়ন গ্রুপের মতো কোম্পানি 5টা পাওয়ার প্ল্যান্ট করার জন্য, বিশেষ করে কয়লা ভিত্তিক, আমরা দিয়েছি তাদেরকে। এস আলম গ্রুপের কাছে আমাদের বাংলাদেশের কোম্পানি, আমরা প্রাইভেট সেক্টরে কোল বেস পাওয়ার প্ল্যান্ট করার জন্য দিয়েছি। আমরা ইন্ডিয়ার এনটিপিসি সাথে বাংলাদেশ বিপিডিবি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওপেন করে রামপালে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য প্রস্তুতি নিয়েছে। আমি আগেও বলেছি পায়রাতে সিএমসি চায়না ভিত্তিক কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার নর্থ ওয়েস্ট পাওয়ার প্ল্যান্ট, তারা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করে সেখানে কয়লা ভিত্তিক 1320 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট করার জন্য প্রস্তুতি নিয়েছে। সো ইটস এ মিক্সড অফ ইনভেস্টমেন্ট। প্রাইভেট সেক্টর আসতেছে, পাবলিক সেক্টর আসতেছে, আমরা থাকতেছি। যেটি বেঞ্চমার্ক, যেটা আমাদের মেইন জিনিস দেখার বিষয়, প্রাইসটা আমাদের কি হবে। আমি যে আনসলিসিটেড দিচ্ছি তাকে, সেখানে গিয়ে আমার অবস্থাটা কি বেশি দাঁড়াবে না কম দাঁড়াবে। আমি যদি বেঞ্চমার্ক আগেই তৈরি করা থাকে প্রাইসটা, আমি কিন্তু ওইটাকে বেঞ্চমার্ক ধরে কিন্তু আমি নেগোসিয়েশন করতে পারি। আচ্ছা, আপনি নেগোসিয়েশন কথা বলছেন, আমি মোল্লা আমজাদ হোসেন আপনার কাছে জানতে চাইবো, আপনি নিশ্চয়ই ফলো করতে পারছেন যে, তারপর যদি একটু দেরিতে আসছেন সেই জন্য আমি একটু শুধু বলে দিচ্ছি। আমি জানতে চাইছিলাম যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান না করে ভারতীয় দুইটি কোম্পানিকে, যেটিকে এখন গ্লোবাল কোম্পানি আমরা বলতে পারি, দুটি কোম্পানিকে কেন দেওয়া হলো? এই দুটি, ধন্যবাদ খালেদ। যেটা হচ্ছে, আমি কিন্তু সব ক্ষেত্রে বিডিং করতে হবে এটার পক্ষে না। মানে আনসলিসিটেড অবস্থায়, মানে আমি একটা কোম্পানির সাথে নেগোসিয়েশন করেও গুড টার্মস অ্যান্ড কন্ডিশন পেতে পারি। কিন্তু এখানে আমার একটু অবজারভেশন আছে। যেমন রিলায়েন্সের সাথে আমরা 3000 মেগাওয়াটের মানে এলএনজি বেসড একটা পাওয়ার প্ল্যান্টের জন্য এমওইউ করেছি। এটা নিয়ে হয়তো ফার্দার নেগোসিয়েশন হবে। আদৌ এটা হবে কিনা সেটাও সময় বলে দিবে ট্যারিফ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রিলায়েন্স তার একটা বন্ধ পাওয়ার প্ল্যান্ট, যেটা গ্যাসের অভাবে বন্ধ আছে ভারতে, এটা বাংলাদেশে রিপ্লেস করতে চায় কিনা। সেটা চাই যদি, তাহলে আমার রিজার্ভেশন আছে। দ্বিতীয় রিজার্ভেশন আছে, অ্যাজ এ কোম্পানি রিলায়েন্সের চেয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার জন্য অনেক অনেক বেশি দক্ষ। হয়তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে 3000 মেগাওয়াট গ্যাস বেস বিদ্যুৎ কেন্দ্র করার জন্য আমার মানে প্রায় যে $2.5 বিলিয়ন লাগবে, এটা বাংলাদেশ জোগাড় করতে পারবে কিনা। মন্ত্রী মহোদয় দীর্ঘদিন বলে আসছেন এবং আমিও এটার সাথে একমত যে বাংলাদেশ গুড পে মাস্টার। সো বাংলাদেশের জন্য ফাইন্যান্স জোগাড় করা বড় কোনো চ্যালেঞ্জ না। তাই আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব, আদানি ওকে কোল বেসড একটা নতুন প্রক্রিয়া, আদানির খুব সাকসেসফুল রেকর্ড আছে এবং আমি একটা পাওয়ার প্ল্যান্ট আদানির দেখেও এসেছি। তারা কোল হ্যান্ডলিং এবং কোল বেসড পাওয়ার প্ল্যান্টে তারা খুবই সাফল্যের সাথে কাজ করেছে। কিন্তু রিলায়েন্সের ক্ষেত্রে আমি মনে করি এটা রিকনসিডার করা উচিত, কারণ বিপিডিবি গ্যাস বেস বিদ্যুৎ কেন্দ্র করার জন্য রিলায়েন্সের চেয়ে অনেক দক্ষ। আপনি $2.5 কোটি, $2.5 বিলিয়ন ইনভেস্টমেন্টের কথা বলছিলেন, কিন্তু আমাদের কি সেই পরিমাণ গ্যাস এখন দিতে আমরা পারবো কিনা গ্যাসের অভাবে? মানে না, আমি তো সেটা বললাম যে গ্যাস বেস বিদ্যুৎ কেন্দ্র তো হচ্ছে না, গ্যাস বেস, তবে আমদানিকৃত গ্যাস বেস, মানে তরলীকৃত গ্যাস, মানে এলএনজি আমরা বলছি, আমরা আমদানি করা গেছে। এই ক্ষেত্রে ডক্টর শামসুল আলম আপনার কোনো কিছু বলার আছে কিনা? আমার আগে আমরা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করব, যে প্রশ্নটা এসছে যে
সলিসিটেড আনসলিসিটেড বিডিং ইত্যাদি ইত্যাদি যে প্রশ্নে মন্ত্রী মহোদয় বলেছেন, বেঞ্চমার্ক প্রাইস, আমি বেঞ্চমার্ক প্রাইসের দিকে আগে যেতে চাচ্ছি। কোন কোম্পানি কিভাবে সিলেকশন হবে না হবে তার একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। যদি সেখানে অস্বচ্ছতা থাকে তাহলে জনগণ রং মেসেজ পাবে, সরকারের একটা সৎ উদ্দেশ্য বিপদগামী হতে পারে, বিভ্রান্ত হতে পারে মানুষের মধ্যে। আমরা সেই জায়গাগুলোতে যেতে চাই না। আমরা সেই জায়গাগুলো, আগের কষ্টকর জায়গাগুলো যদি পার হয়ে আসতে পারি, তাহলে এইসব জায়গায় প্রক্রিয়াগত ত্রুটির কারণে আমরা এরকম ঝুঁকি নিতে যাব কেন, এই প্রশ্নটা আমি রেখে আমি যে জায়গায় আসছি বেঞ্চমার্ক প্রাইসের কাছে। আমরা বিদ্যুৎ উৎপাদনের বেশ কতগুলো প্রক্রিয়া অলরেডি পদ্ধতি, মানে সেটেলমেন্ট পদ্ধতির কথা যদি বলি, আইপিপি একটা আছে যেটা ডাইরেক্টলি, এর আগে আমরা এফডিআই থেকে পেয়েছি, বিনিয়োগ আসছে, বিদেশি বিনিয়োগ আসছে। দেশি বিনিয়োগও আইপিপিতে করেছে কয়েকটা, আপনার এই সামিট গ্রুপের কথায় আমরা যদি বলি, আমাদের মন্ত্রী মহোদয় দু একটা কোম্পানির নাম বলেছেন, এগুলো নেগোসিয়েশন বিডিংয়ের আওতায় প্রাইস ফিক্সেশন হয়েছে। এখন আসেন, আনসলিসিটেড বিডিং হয়েছে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট, যে জায়গা থেকে আমরা একসময় 30% বা একটা পার্সেন্টেজ বিদ্যুৎ বেঞ্চমার্ক প্রাইসের কথা বলেছে, সেটা বিআরসি সেট করে দিয়েছে, কয়লা হলে এত হবে, গ্যাস হলে এত হবে, ডিজেল হলে এত হবে, সেই প্রাইসের আওতায় পিডিবিও তাদের কাছ থেকে কিনছে, আরইবিও তাদের কাছে কিনছে, সেটার একটা কম্পিটিটিভ প্রাইস আছে, মানে গভর্নমেন্ট জেনারেশনের সঙ্গে। এখন আসেন যে আপনি আনসলিসিটেড বিডিংয়ের যে ব্যাপারটা আসছে, এখন যদি গভর্নমেন্ট সে জায়গায় যেতে পারবে কিনা আমার এখনও সন্দেহ আছে। বিশেষত এই সমস্ত এমইউ সই করার ব্যাপারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা আছে, যেখানে আমি নিজেও সরকারকে আনঅফিসিয়ালি, অনানুষ্ঠানিকভাবে প্রতিবেদন দিয়ে সাহায্য করেছিলাম মংলা পোর্টের ব্যাপারে। মংলা পোর্টেও $3 বিলিয়ন ইনভেস্টমেন্ট প্রস্তাব দিয়ে সেখানে এই পোর্টটাকে আন্তর্জাতিক বন্দর করতে চেয়েছিল, এবং সেখানে এনার্জি সাপ্লাইয়ের একটা হাব তৈরি হওয়ার বিষয়টি ছিল। কিন্তু সেখানে যে বিতর্কটা এসছিল, আলটিমেটলি ব্রিটিশ প্রাইম মিনিস্টার পর্যন্ত আমাদের প্রাইম মিনিস্টারকে ডিও লেটার লিখেছিল পোর্টেপোকে আনসলিসিটেড বিডিংয়ের জন্য, কিন্তু পরেই সরকার আনসলিসিটেড বিডিংয়ে যেতে পারেনি, এটাকে পিপিপি দিয়ে দেওয়া হয়েছিল এবং পোর্টেপোকে বিডিংয়ে আসতে বলা হয়েছিল, পোর্টেপো রাজি হয়নি। আমি এই জিনিসগুলো বলছি যে আমাদের মন্ত্রণালয়, বিশেষত বিদ্যুৎ মন্ত্রণালয়ের এসব ব্যাপারের অভিজ্ঞতা খুব যে প্রচুর আছে তা আমি মনে করি না। এইসব প্রক্রিয়ার মধ্যে দিতে যে আমরা অনেক বড় পাওয়ার প্ল্যান্টগুলো সময় মতো গত সরকারের টেনিউরে আনতে পারিনি, যদি আনতে পারতাম তাহলে বিদ্যুতে আরো একটু হেলদি পজিশন আসতে পারতো। তো এইসব বিতর্কগুলো নিষ্পত্তি করতে করতে যদি আমরা কালক্ষেপণ করে ফেলি তাহলে এটা ক্ষতিগ্রস্ত। আমার মনে যে বিতর্ক সম্পর্কে আমরা নসরুল আহমেদ বিপু মাননীয় মন্ত্রীকে শুনবো। আপনি শুধু আমাদেরকে যদি 1 মিনিটে একটু বলেন যে বিদ্যুৎ সংকটের সময় কুইক রেন্টাল পদ্ধতির মধ্যে যখন সরকার গেল আপনারা তার বিরোধিতা করেছিলেন, আপনাদের এই বিরোধিতামূলক অবস্থানটা আসলে এখন একটু ভুল মনে হয় কিনা? না, ভুল মনে হয় না। আমরা কারণ সেই জায়গাটা কেন আমরা বলতে চেয়েছি যে এই প্রক্রিয়াটা পদ্ধতিগতভাবে লঞ্চিং করেছে বিএনপি সরকার। বিএনপি সরকারের অনেক পদ্ধতির পরিবর্তন এসছে, অনেক বিষয়গুলো সমালোচনা এসছে। এই পদ্ধতির বেনিফিশিয়ারিজ বিএনপি হতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে একজন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তার ছেলের নামে নিয়ে এইটাকে উদ্বোধন করে দিয়ে গেল এবং পরে সেটা সে বিক্রিও করে দিল। তার পরবর্তী পর্যায়ে 6 মাস সরকার আটকে রাখলো এ ব্যাপারে ডিসিশনের। আমি পদ্ধতির জায়গাটা আসলো যে রেন্টালে পার কিলোওয়াট প্রাইসিং যেটা পার কিলোওয়াটের ক্যাপাসিটি পেমেন্ট যেটা ধরা হলো, কুইক রেন্টালে যে তার ডাবল করে দেওয়া হলো। এই যে জায়গাগুলো এগুলোতে আমি মনে করি যে পরিকল্পিতভাবে এই জায়গাগুলো এনে বিশেষ বিশেষ গোষ্ঠী বিশেষের বেনিফিট দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। নতুন একটা প্রসঙ্গে যাব, সেজন্য 30 সেকেন্ডে একটু জানতে চাইবো যে আনসলিসিটেড বিডিং এর কথা বললেন এবং কুইক রেন্টাল প্রসঙ্গে বললেন, আপনি কি একটু বলবেন কিনা যে কেন এটা আমাদের জন্য জরুরি ছিল আর কেন আমরা আনসলিসিটেড বিডিং এর মধ্যে গেলাম, যার অভিজ্ঞতা বিদ্যুৎ বিভাগের? আমি তো এইটার আর এক্সাম্পল দিব না, কারণ জনগণ এখন বুঝতে পারছে কেন গেলাম আর এখন তার পরিস্থিতি কি হয়েছে। জনগণ কিন্তু সাক্ষী। আমরা কি সঠিক ছিলাম না আমরা রং ছিলাম, এখন আপনারাই ভোগ করছেন। এখন কিন্তু 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় আপনারা বিদ্যুৎ পাচ্ছেন। না সেটা ঠিক আছে, কারণই কিন্তু বড় কিন্তু সেটা আপনার স্বল্পমেয়াদী পরিকল্পনাগুলো আমরা আগে ভালো করেছি। আমি বলি মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমাদের কিন্তু স্বল্পমেয়াদী পরিকল্পনাগুলো জানিয়েছে আমাদের, মোটামুটি আমরা সেটা পার হয়ে আসছি। সো আমরা ধীরে ধীরে কিছু কিছু লিকুইড ফুয়েল পাওয়ার প্ল্যান্ট, আমি রেন্টাল পাওয়ার প্ল্যান্ট কথা বলবো না, আমি বলি লিকুইড ফুয়েল যেগুলো নিয়ে কথা উঠে, যেগুলো প্রাইসিং অনেক বেশি, সেগুলো আমরা আস্তে আস্তে ফেজ আউট করে দিচ্ছি। আমরা কিছু রাখছি অ্যাজ এ পিকিং পাওয়ার হিসাবে,
কিছু রাখছি আগামীতে শর্টকাম যদি হয়, কিছু দেরি হয়, সেটাকে কভার আপ করার জন্য। অয়েল প্রাইস এখন অনেক ডাউন হয়ে গেছে, তো এখন সেটা নিয়ে আর কোনো আমরা ওয়ারি না। মধ্যমায়ের যে প্ল্যানগুলো আছে সেগুলো আমাদের মোটামুটি চলে আসতে 350-400 প্ল্যান আমরা এখন মধ্যমের প্ল্যানগুলোর মধ্যে আছি। দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা যেটা আমাদের ছিল কোল বেস পাওয়ার প্ল্যান্টগুলিতে, এখানে কিন্তু প্রাইভেট সেক্টরে আসছে, পাবলিক সেক্টরও আসছে। আমাদের কিন্তু কিছুটা হলো দিস আর অল $1 billion ইনভেস্টমেন্ট। ওকে, হিউজ ইনভেস্টমেন্ট আনতে হবে, এক্সপিরিয়েন্স দরকার। কালকে যদি আপনি একটা লোক খুঁজেন যে কিনা 5টা বছর বা 2টা বছর এক্সপিরিয়েন্স আছে একটা পাওয়ার প্ল্যান্টের, যেটা কোল পাওয়ার প্ল্যান্ট, একজন বাংলাদেশি নাই। আমরা একটা বিরতি, আমার কিন্তু হিউম্যান রিসোর্স, ফাইন্যান্স সবকিছু নিয়ে আমার ব্যাপার। আমরা একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে জনাব মোল্লা আমজাদ হোসেনের কাছে আমি এই বিষয় চলবো, কিন্তু আমরা যে বিষয়টিতে আসতে চাই সেই বিষয়টি হচ্ছে যে নবম সংসদ নির্বাচনে আপনাদের নির্বাচনী ইশতেহারে, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে স্পষ্ট কলানীতি করার কথা ছিল, সেটি ছিল একটি অগ্রাধিকার খাত। দশম সংসদের নির্বাচনী ইশতেহারে এই বিষয়ে কিছু বলা হয়নি, কিন্তু আপনি মন্ত্রিত্বের দায়িত্ব নেওয়ার পর 2 ফেব্রুয়ারি 2014 আপনি বলেছিলেন জ্বালানি ও কয়লা নীতি দ্রুততম সময়ের মধ্যে প্রণয়ন করা হবে। কয়লা নীতি যত দ্রুত প্রণয়ন করা হবে ততই দেশের জন্য মঙ্গল করা হবে। অ্যাপারেন্টলি আমরা আসলে 2 ফেব্রুয়ারি 2014 থেকে এখন জুন আজকে 13 তারিখ, আমরা সেই কয়লা নীতিটি প্রণীত করতে পারিনি এবং কয়লার ক্ষেত্রে কোনো অগ্রগতি অ্যাপারেন্টলি আমরা দেখছি না। এর কারণ আমরা জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব নজরুল আহমেদ বিপু, আপনি শুরু করার আগে আমি জনাব মোল্লা আমজাদ হোসেন আপনার কাছে আমি খুব দ্রুত জানতে চাইবো যে আসলে কুইক রেন্টাল থেকে মধ্যমেয়াদী যে বিদ্যুতের প্রকল্প উত্তরণের কথা বিপু ভাই বললেন, সেগুলির ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? খালেদ, ধন্যবাদ। আমি আপনাকে অনেকবার বলেছি আমি কুইক রেন্টাল শব্দটা আমি ব্যবহার করতে চাই না, কারণ এটা হচ্ছে একটা গালিতে পরিণত করে দিয়েছেন কিছু মানুষজন। কারণ আমার জ্বালানি ছিল না, আমার দ্রুত বিদ্যুৎ পাওয়ার দরকার ছিল, তার কারণে তেলে যাওয়ার কোনো বিকল্প ছিল না, এবং তেলের ডিজেলটা ফেজ আউট করতে হবে, কারণ এখন ডিজেল কিছুটা ধীরে ধীরে ফেজ আউট করা হচ্ছে। এবং আরও কিছু পাওয়ার প্ল্যান্ট আছে, বিশেষ করে 2900 মেগাওয়াট যে নতুন তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, তার মধ্যে 550 থেকে 600 পুরনো মেশিনারিজ দিয়ে করা, এইগুলো যাতে এক্সটেনশন না দেয়া হয় এটা খেয়াল রাখা দরকার। আর আমাদের সিস্টেম যদি 2021-এর মধ্যে, যদিও বলা হচ্ছে 21-এর মধ্যে 24,000 মেগাওয়াট হবে, 24,000 মেগাওয়াট না হলেও 18 থেকে 20,000 মেগাওয়াট হবে, তখন 3,000 মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট আমাদের লাগবে, এবং এটা তেল ভিত্তিক থাকলে খুব অসুবিধা হবে বলে আমার মনে হয় না। কিন্তু যে প্রক্রিয়াটা গভর্নমেন্ট শুরু করেছে যে এক্সটেনশনের জন্য রিনেগোসিয়েশন করা, এবং এটা কিন্তু যথাযথভাবেই করেছিল, এটার কোনো বিকল্প ছিল না। মধ্যমেয়াদী পরিকল্পনাগুলো বাস্তবায়নে একটু বিলম্বিত হয়েছে, কিন্তু বিলম্বিত হলেও আমার মনে হচ্ছে যে আগামী এই বছরের মধ্যে মধ্যমেয়াদী আওতায় যে পাওয়ার প্ল্যান্টগুলো ছিল সবগুলো উৎপাদনে চলে আসবে। স্যার কি মনে করছেন যে মধ্যমেয়াদী পরিকল্পনাগুলির ক্ষেত্রে সরকার খুব সফলতা দেখা দিতে পারছে না? প্রশ্ন হচ্ছে যে আপনি প্রসঙ্গটি তুলেছিলেন, বিলম্বিত হয়েছে, কিন্তু এই বছরের প্ল্যানে সরকারের বিনিয়োগ কৌশল হিসেবে যেটা নিয়েছিল সেটা হচ্ছে, আমি আগেই বলেছি, প্রাইভেট ইনভেস্টমেন্টকে এনকারেজ করেছিল, কিন্তু সেই জায়গাগুলো প্রপারলি প্রাইভেট ইনভেস্টমেন্ট আসলে এই কাজের এগিয়ে নেওয়ার জন্য ইনভেস্টমেন্ট টিউন করতে পারেনি, এবং যে কারণে অনেক কাজ পিছিয়ে গেছে। এখন এই জায়গাগুলো থেকে সরকার লেসন নিয়ে যদি 7th ফাইবার প্ল্যান যেটা করতে চাচ্ছে সেইগুলো যদি সম্পৃক্ত করে, তাহলে এগুলো রিপেয়ার করা সম্ভব। আমি মোল্লা আমজাদের সঙ্গে একটা জায়গায় একমত যে এই যে রিনেগোসিয়েশনের যেটা গালির কথা বলেছে, যেসব রং সিগন্যালগুলো আছে সেগুলোকে আমরা মিটিগেট করতে পারি যদি এই সব জায়গাতে দূরদর্শিতার পরিচয় দিই। এই যে রিনেগোসিয়েটের প্রশ্ন আসছে, কিছু কিছু প্ল্যান্ট অলরেডি চুক্তিতে চলে গেছে, 2021 সাল পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে, এটাতেও বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, কারণ সেই জায়গাটা একটা টেকনিক্যাল জায়গা আছে, যে জায়গাটা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, যে ক্যাপাসিটি পেমেন্ট বলা হচ্ছে যে আমরা বিদ্যুতের দাম কমিয়ে দিয়েছি, এটা এক ধরনের প্রহসন বলা যায়। ক্যাপাসিটি পেমেন্ট কিন্তু ঠিকই রাখা হয়েছে। আপনি কি এই বিষয়ে একটু মন্তব্য করতে চান? তারপর আমরা কয়লা প্রসঙ্গে চলব। না, আপনার কথা হলো ঘর ভাড়া নিছেন, আপনি থাকলেন কি থাকলেন না, ভাড়া তো দিতেই হবে, এটা ক্যাপাসিটি পেমেন্ট থাকবে। এখন আমার কথা হলো আমরা এগুলোকে কিভাবে করতেছি, এগুলি কন্টিনিউ করতেছি, নাকি আমরা মধ্যমায়ের গুলোতে সাকসেসফুল হতে পারিনি? ওনারা দুজনেই বললেন যে মধ্যমায়ের মধ্যে আমরা আছি। আমি আগেও বললাম যে আপনারা ফেজ আউট করে দিচ্ছি। সো এটার মধ্যে আমার মনে হয় অত বেশি আর মানে ওরকম দরকার নেই, বাট কিছু লিকুইড ফুয়েল লাগবে, যেটা মোল্লা আমজাদ বললেন যে আমরা যখন 24,000 পৌঁছাবো অ্যাটলিস্ট 10% আমাদের লিকুইড ফুয়েল লাগবে পিকিং পাওয়ারের জন্য। তো
তো সেটাকে ধরে কিন্তু আমরা কিছু রাখবো, কিছু এক্সটেনশন দিচ্ছি, কিছু আমরা ধরে রাখতেছি, এই প্ল্যানের মধ্যে আছে। আমি মনে করি আমরা কমফোর্টেবল অবস্থা আছে। কয়লা নীতি ব্যাপারে আপনি বললেন, জি আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি, দ্রুততম আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি। অন ইওর মার্ক সেট গো, তিনটা ব্যাপার। তো এটার জন্য একটু সময় লাগে। মানে আমরা কি এখন অনিয় মার্কে? আমরা মনে করি সেটের মধ্যে আছি আমরা সেটের। ওকে ওকে। তো সেই ক্ষেত্রে মানে 1997 সালে সর্বশেষ কয়লা রিজার্ভ আবিষ্কার হয়েছে। আমরা বড় পুকুরিয়াতে দুটি 125 মেগাওয়াটের দুটি ছাড়া আমরা সেই অর্থে আর কয়লা ব্যবহার করছি না। এর কারণ কি বলে আপনি মনে করেন? শেখ হাসিনা সরকার মনে করেন আগে কৃষক, তার জমি, তারপরে কয়লা। সো আমাদের প্রধানমন্ত্রী কৃষকের জমির ক্ষেত্রে, শুধু কয়লার ক্ষেত্রে কৃষকের জমিটি আগে, সেতুর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমি মনে করি ইভেন কি আমাদের বড় বড় গ্রিড বেসড আমাদের সোলার পাওয়ার প্ল্যান্ট, আমরা বহুত বড় বড় প্ল্যান্টের অফার পেয়েছিলাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। উনি কিন্তু যখনই দেখছেন এটা 2 ফসলের জমি, 3 ফসলের জমি, এই জমি ব্যবহার করে সোলার করবে, উনি মানা করে দিয়েছেন। সো মার্শ ল্যান্ড আমরা খুঁজছি। বাংলাদেশে এই ধরনের মার্শ ল্যান্ড পাওয়া খুবই দুষ্কর, জমি একটা বড় বাধা কিন্তু। আর কয়লার ব্যাপারে আমরা দেখছি যে আমাদের একটা সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত দরকার ভবিষ্যতের জন্য। আমাদের একটি কয়লার খনি আমরা যেতে পারি ওপেন পিট মাইনিং, ধরলাম ওইটা আমরা এখন টাচ করব না। আমাদের বাকি যে কয়টা কয়লার খনি আছে, 4টা কয়লার খনি, যদি আমরা দিঘিপাড়া, জামালগঞ্জ এবং আমাদের খালাসপিট যদি ধরি, জামালগঞ্জ অনেক মিটার, এটা হয়তো উঠানো সম্ভব কিনা আমরা এখনো যাচাই করতে। তবে আমরা একটা কনসালটেন্ট হায়ার করেছি, ইতিমধ্যে আমরা বিজ্ঞাপন দিয়ে দিয়েছি কনসালটেন্ট হায়ার করার জন্য। আমরা গ্যাস বেস যে মিথেন গ্যাস আছে ওখানে, সেটাকে কিভাবে কন্ট্রাক্ট হয়ে গেছে অলরেডি, সিবিএম এর জন্য কন্ট্রাক্ট হয়ে গেছে জামাল, সেটাকে কিভাবে এক্সপ্লোর করা যায় আগে, সেটা আমরা দেখছি এখন। বাকি যে দিঘিপাড়া এবং খালাসপিট আছে, আমরা সেখানে আন্ডারগ্রাউন্ড মাইনিং করতে পারি। আন্ডারগ্রাউন্ড মাইনিং করে সে কয়লাকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এটা আমরা নিজেই করতে পারি। মোল্লা আমজাদ হোসেন, এই বিষয়ে আপনার বক্তব্য যে সরকার আসলে যে কয়লা নীতি করার কথা, কয়লাকে ব্যবহার করার কথা, সেই ক্ষেত্রে সরকারের অগ্রগতি আপনি কতটা দেখেন? এটা কিন্তু নবম সংসদ নির্বাচন আগে 2008 সালে দেখুন যে ইশতেহার, এটার সাথে আমি সরাসরি যুক্ত ছিলাম। আমি গভর্নমেন্টের একটা কমিটিতেও ছিলাম। এই কয়লা নীতিটা আসলে হচ্ছে নর্থ বেঙ্গলের প্রতি প্রত্যেকটি সরকারের একটি রাজনৈতিক প্রহসন। আসলে কয়লার দুর্ভাগ্য যে এটার মজুদ হচ্ছে উত্তরাঞ্চলে, এটা যদি সিলেটে হতো বা চিটাগংয়ে হতো, এতদিন কিন্তু কয়লা উঠে যেত। মানে রাজনৈতিকভাবে যে জমি রক্ষার কথা বলা হচ্ছে, সেই কৃষি জমি কি আদৌ রক্ষা হচ্ছে? আমি মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে জমি যাদের কৃষক বা যোদ্ধাদের ছিল ওই দিনাজপুর অঞ্চলের, এই জমির মালিকানা তাদের নাই। অধিকাংশ জমি, আমার কাছে যে তথ্য আছে, অন্তত 60% জমির মালিক এখন ঢাকার কয়েকজন ব্যবসায়ী। ওখানে একদম পোল্ট্রি ফার্ম হচ্ছে অথবা অন্য কিছু হচ্ছে। আপনি কি মাননীয় মন্ত্রী যদি একটু প্রশ্ন করবেন, আমরা যে ইকোনমিক জোনগুলি করছি, যে ইপিজেড গুলি করছি, সেগুলো জমি অধিগ্রহণ করে। আমি আসছি, ঢাকা শহরে প্রতিদিন যে পরিমাণ জমি ঢাকা শহরের এক্সপানশনের জন্য নষ্ট হচ্ছে, আমরা সেনানিবাস তৈরির জন্য যে জমিগুলো ব্যবহার করছি, অধিগ্রহণ করছেন, ইভেন প্রতি বছর ভূমিধসে যে মানে রিভার ইরোশনে যে জমিগুলো চলে যাচ্ছে, এই জমি আমি কয়লা উত্তোলন করে এটা রিক্লেম করে যেটুকু আমি করতে পারবো, এই পুরো 100 স্কয়ার কিলোমিটার হলে আমি 5টা খনি পুরোটাই ডেভেলপ করতে পারবো। এটা নিয়ে আসলে রাজনৈতিক সিদ্ধান্তহীনতাই সবচেয়ে বড় কথা। যেমন আপনি দেখুন, একটা স্টাডিতে বলা হয়েছে যে আংশিকভাবে বড় পুকুরের একটা পার্টে উন্মুক্ত কয়লা খনি করা হবে, কিন্তু আপনি পত্রিকা দেখলেই দেখবেন যে সরকার একটা টেন্ডার ইস্যু করেছে যে বড় পুকুরে আন্ডারগ্রাউন্ড মাইন আরো কিভাবে এক্সপার্টাইট করা যায়, এটার জন্য একটা কনসালটেন্ট নিয়োগ। এটা ছিল দিদেন বিএনপি সরকারের চীনকে একটা উপঢৌকন দেওয়ার জন্য সব স্টাডিকে উপেক্ষা করে বড় পুকুরে যে আন্ডারগ্রাউন্ড মাইন করা হয়েছে, তার মানে আপনি স্পষ্ট ভুল সিদ্ধান্ত। আপনি আমি বলিনি কয়লা নীতি বাংলাদেশে কোনো দরকার নাই। নীতি কেন দরকার হয়? যখন কোনো সেক্টরে আইন থাকে না, যখন কোনো বিধিবিধান থাকে না। আমাদের মাইন্স অ্যান্ড মিনারেলস রুলস আছে, শুধু একটা মানে কোল মানে মাইন্স ইন্সপেক্টর নিয়োগ করে এবং এইটাও আপনি একরকম ঠিক কাজ করা সম্ভব। কয়লা নীতি একটা ভাওতাবাজি, না এটাও কোনো দরকার নেই। কয়লা নীতি কি ভাওতাবাজি? সেটি আসলে অনেক বিষয়ে বলে থাকেন গ্যাস নীতি নাই, কয়লা নীতি কেন আলাদা করে করতে হবে? তবে ডক্টর শামসুল আলম, আপনি কি এই বিষয়ে কোনো কিছু আপনার মন্তব্য করতে চান? আমার মন্তব্য খুব সিম্পল।
সরকার যদি তার নিজস্ব অর্থায়নে বড় পুকুরিয়ার মতো যদি তার নিজস্ব মালিকানায় যেমন কোল কোম্পানি দিয়ে করছে এবং সেই কোম্পানি অলরেডি অন্য কোল খনিগুলো থেকে কয়লা উত্তোলনের প্রস্তাবও তারা দিয়েছে, বাইদেস্তামি তারা যথেষ্ট সক্ষমতাও অর্জন করেছে এবং মন্ত্রী মহোদয় নিজেও বলেছেন যে আরও দুটো খনি যেগুলোতে আমরা অলরেডি বিতর্কিত কয়লা উত্তোলন পদ্ধতি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটা এড়িয়ে তুলতেই পারি। সুতরাং সেখান থেকে 2 মিলিয়ন টন কয়লা বছরে তোলা সহজেই সম্ভব এবং তাতে জ্বালানি নিরাপত্তা অন্তত একটা প্ল্যান পিরিয়ডে সহজেই হতে পারে। এই যে সহজ কথাগুলো সহজভাবে আমাদের মধ্যে এসে গেল, এখন এই জায়গাটার জন্য নীতির কোনো দরকার নেই। আমার মনে হয় যে আমরা মোটামুটি একই রকম হলেও আসলে দুটি ভিন্ন ভাষ্য কয়লা নিয়ে পেলাম। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে বিভু ভাই আপনার কাছে আবারও জানতে চাইবো যে এটি কেবলমাত্র এটি রাজনৈতিক বুলি, রাজনৈতিক স্লোগানের মধ্যে আটকে থাকছে কিনা, জমির কথা যেখানে বলা হচ্ছে, আসলে কয়লার নীতি করতে হবে, কয়লার ব্যবহার করতে হলে সেগুলি যেগুলি বলা হচ্ছে, আমরা আমাদের এই ভ্যালুয়েবল রিসোর্স আর কতদিন এরকম ফেলে রাখবো? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর শামসুল আলম, আপনি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে একটা যোগ করতে চেয়েছিলেন। আমি এটাকে রাজনীতির বিষয়টি কতটি আছে না আছে সে বিষয়টি আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ কখনোই মনে হয়নি। যদিও ফুলবাড়ি আন্দোলনে আমি নিজে সক্রিয়ভাবে ছিলাম, যে আন্দোলনে 3 জন মারা গেছিল আমি তাদের পাশে ছিলাম। আমি পরবর্তীতে যেটা দেখেছি যে সরকারের বিধিবদ্ধ নিয়মতান্ত্রিক উপায়ে দুটো রিপোর্ট আছে। একটা নুরুল ইসলাম কমিটির রিপোর্ট আছে, যে কমিটির রিপোর্টে উন্মুক্ত খনি সম্পর্কে বেশ কিছু কারিগরি সীমাবদ্ধতা তুলে ধরা আছে, আর একটা মোশাররফ কমিটির রিপোর্টে আছে, সেখানেও বেশ কিছু কারিগরি সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এটার ব্যাপারে কিছু কিছু সাজেশন দেওয়া আছে। আমি মন্ত্রী মহোদয়কে একটা খোলা চিঠি লিখেছিলাম পত্রিকায় যে সরকার যে কোনো সময় সেটা পরিবর্তন করতেই পারে, কিন্তু এই দুটো বিতর্কর কারিগরিটা নিষ্পত্তি করুক, করে সেই প্রশ্নে আসুক। তারপর আমি জানি না সেই ইনফরমেশনটা ওনার কাছে কিভাবে গেছে। মোল্লা আমজাদ, এই বিষয়ে আপনি একটু বলতে চাইছিলেন, আপনি যদি 40 সেকেন্ডে বলেন প্লিজ। একটা জিনিস আমি কোল রিপোর্ট নিয়ে উনি যেটা বললেন, মোশাররফ কমিটির রিপোর্ট, যেটা আমি ওই কমিটিতে ছিলাম, ওই কমিটির যে 5টা সুপারিশ আছে, ওই 5টা সুপারিশে আসলে সবকিছু বলা আছে মানে কয়লা নিয়ে। আমি যদিও 5টা সুপারিশের একটা সুপারিশের সাথে একমত ছিলাম না, কিন্তু আমি সিগনেটরি। কিন্তু সক্ষমতার যে একটা ব্যাপারটা বললেন আলম ভাই, মানে যেটা হচ্ছে কয়লা উত্তোলনের, বাংলাদেশে কয়লা খাতে কোনো সক্ষমতাই নেই। কারণ এই খনিটা চায়নারা ডেভেলপ করেছে, তখন হচ্ছে ব্রিটিশ কনসালটেন্ট এটা দেখভাল করেছে, তারপর হচ্ছে এটা বড় পুকুরে, আমরা সক্ষমতা আমাদের হোক সেটা আমরা চাই কিনা, আমরা চাই বড় পুকুরে এখন খনিটা চালাই। এখন চাইনিজ কন্ট্রাক্টর এটা কয়লা উত্তোলন করে খনি হওয়ার পর, আর এই চাইনিজ কন্ট্রাক্টর যে কয়লা উত্তোলন করে সেটা হচ্ছে দেখভাল করে আরেকটা ব্রিটিশ কোম্পানি, সেটাকে পয়সা দেয় বড় পুকুরিয়া। আর বড় পুকুরিয়া কোম্পানির দক্ষতা বলতে হচ্ছে তারা অ্যাকাউন্টস মেনটেন করে, কয়লা হিসাব নিকাশ বিক্রি করে, আর হচ্ছে পরিষ্কার। আমরা বিপু ভাই কয়লাটা আসলে তুলছি না কেন, এবং দুইটি ভিন্ন, এটা নিয়ে আমার মনে হয় বিতর্কের কোনো অবকাশ নাই। এটা করছি না, ওটা উঠাচ্ছে, এটা নীতিমালা। আমি মনে করি সামনে এগিয়ে যাওয়া ভালো। আমার কয়লা দরকার, আমার 2010 সালে মাস্টার প্ল্যান অনুযায়ী 50% জেনারেশন আমার ডোমেস্টিক কোল থেকে হবে। সো এখানে আমার চ্যালেঞ্জটা হলো আমরা সিদ্ধান্ত কবে নিব, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমি দিঘিপাড়া থেকে আন্ডারগ্রাউন্ড মাইনিং এখনই করতে পারি। মাইনিংটা কে করবে? মাইনিং যদি আমাদের এক্সপার্ট না থাকে, উইল গো ফর এ টেন্ডার, হায়ারিং দ্য কন্ট্রাক্টরস। তারা আমাদের হয়ে মাইনিং করবে, আমরা উঠাবো, আমরা ব্যবহার করব, আমরা বিদ্যুতে ব্যবহার করবো, বাকিটা নিয়ে আমরা কি চিন্তা করবো সেটাও বসে আমরা চিন্তা করতে পারি। আমরা খালিশপিরও একই ব্যবস্থা করতে পারি, আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিং করতে পারি। এই মুহূর্তে আমরা যদি এই যে বড় পুকুরের কথা বললেন মোল্লা আমজাদ, বড় পুকুরে এখন আমরা 5000 টন কয়লা উঠাচ্ছি, কন্ট্রাক্টর হায়ার করেছি চাইনিজদের। ওরা যে কয়লা উঠাচ্ছে, এই যে হারে কয়লা উঠাচ্ছে, ওখানে যে মাইনেবল কয়লা আছে, এটা শেষ হতে 300 বছর লাগবে। তা আমি কি 300 বছর যাবত এই কয়লা মাইন করবো, নাকি আগামী 30 বছরের মধ্যে আমি শেষ করতে চাই? একটা গুড মাইনিং ফিল্ড তাকে ব্যবহার করা উচিত 35 বছরের বেশি না। সো আমার যদি উঠাইতে হয়, যদি শেষ করতে হয়, তাহলে আমার প্রতিদিন 40,000 টন কয়লা উঠাতে হবে, তোর সেটা ব্যবহার করতে হবে। আমরা কিন্তু ওখানে বিদ্যুৎ প্ল্যান্ট চালাচ্ছি, আমরা 275 মেগাওয়াট আরেকটা বিদ্যুৎ প্ল্যান্ট ওখানে বসিয়েছি। তার মানে ইট ইজ পসিবল। আমাদের মেইন জিনিসটা হলো উই ওয়ান্ট টু গো হেড। আমি অলরেডি বড় প্রক্রিয়ার নর্দার্ন সাইডে এক্সপানশন করার জন্য টেন্ডার আহ্বান করেছি, কনসালটেন্ট হায়ার করছি। নর্দার্ন সাইডে না, সাউদার্ন সাইডে। নর্দার্ন সাইডে ওপেন পিট মাইন করার জন্য পাইলট প্রজেক্ট হিসাবে আমরা ছোট আকারে ওপেন পিট মাইন করার জন্য আমরা অলরেডি ওয়াটার ম্যানেজমেন্ট রিপোর্টটা পেয়ে গেছি, মন্ত্রণালয়ে আছে, এটা আমরা যাচাই বাছাই করে দেখছি, এবং সেটার জন্য আমরা কনসালটেন্ট হায়ার করবো। আমরা মনে করছি
যে সেখানে আমরা নর্দার্ন সাইডে আমরা ওপেন পিট যেতে পারি কিনা। সবকিছুই সম্ভব আমি মনে করি, ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব। ওয়াটার কিভাবে ম্যানেজ করব, উই নিড দ্য এক্সপার্টিস। আমাদের ইউনিক জিনিসটা হলো আমাদের কয়লার উপরে হলো বিরাট স্তর পানি, এই পানি আমাকে সরিয়ে কয়লা উঠাতে হবে। পানি সরানোর পরে আশেপাশে এলাকা কি হবে, সেটার ব্যবস্থা কি হবে, এই ধরনের এক্সাম্পল পৃথিবীতে কোথাও নাই। আমি যে কটা দেশ ঘুরেছি কোল মাইন জায়গায়, আমাদের ক্যারেক্টারিস্টিক ওই দেশের ক্যারেক্টারিস্টিক এক না। সো দিস ইজ আ চ্যালেঞ্জ। আমরা ওই জায়গায় চ্যালেঞ্জ কিভাবে মিট করব। সো অবশ্যই এগুলি সবকিছু মিট করে দেশের কয়লা, দেশের কোম্পানি, দেশটাই ব্যবহার করব। যেটি ডক্টর শামসুল আলম কথা যেটি তুললেন যে মোশাররফ কমিটির রিপোর্ট এবং নুরুল ইসলাম কমিটির রিপোর্ট, সেইগুলি আপনারা বিবেচনা করছেন কিনা? অবশ্যই আমরা বিবেচনা করছি, আমরা সমস্ত ভালো সিদ্ধান্ত বিবেচনা করব এবং সেই চিন্তা করি আগামীতে ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থা নিব। এই আগামীতে আপনারা কি কোনো টাইমলাইন, কোনো একটি ক্যালেন্ডার ঠিক করেছেন? এখানে একটা বলা, যেমন দিঘিপাড়া এবং খালাসপিট স্যার যেটা একটা কথা বলছিলেন যে আপনার কাজগুলোকে অ্যাডহক বেসিস না করে, উনি হয়তো জানেন না আমাদের পরিকল্পনা আমরা নিয়ে ফেলছি টাইমলাইন অনুযায়ী। আমি জয়েনিং করার পরে প্রথম দিনই আমরা শুরু করেছি টাইমলাইন ধরে কিভাবে কাজ করা যায়। প্রত্যেকটি সিদ্ধান্তের কিছু আমরা কমফোর্ট টাইম রেখেছি যে সিদ্ধান্ত আসার জন্য। আপনি জানেন ব্যুরোক্রেসি ইজ এ ভেরি হার্ড থিং টু ক্র্যাক অ্যাকচুয়ালি। ওই জায়গাটা ক্র্যাক করার জন্য আমাদের কিছু ব্রেক ইভেন জায়গা আছে, সেই কমফোর্ট টাইমগুলোকে নিয়ে আমরা কাজ করতেছি। সো আমার মনে হয় এই বছরের মধ্যে আমরা কিছু সিদ্ধান্ত জাতীয় পর্যায়ে চলে আসবে আগামী দিনে, যেটা সুফল বাংলাদেশের জনগণ পাবে। আমরা আরেকটা বিরতি যাচ্ছি, কিন্তু একটু অন্য বিষয় আপনি একটু প্রশ্ন করতে হচ্ছে যে সম্প্রতি একটি পত্রিকার প্রতিবেদনে, কালেকণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে যে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র যন্ত্রপাতি বসানো দরপত্র নিয়ে সাবেক একজন এমডি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব নাম জনাব আনোয়ার হোসেন, যার যুক্তরাষ্ট্রের একটা অ্যাকাউন্টের মধ্যে 40 কোটি টাকার মতো ঘুষ নিয়েছেন, আপনার নজরে নিশ্চয়ই এসছে। এই বিষয়টি নিয়ে কি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো কিছু আরো ফার্দার তদন্ত করার জন্য? আমরা ইতিমধ্যেই এই বিষয়টা আমাদের নজরে আসার পরে আমরা তদন্ত করার জন্য একটা উচ্চ পর্যায়ে কিন্তু তদন্ত কমিটি করেছি। দেখি রিপোর্ট কি আসে। আপনার প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছে আবার আসছি। আমরা যখন আপনার কাছে ফিরে আসব তখন আপনার কাছে জানতে চাইবো যে গত বছর শেষের দিকে আপনিই বলেছেন যে আপনারা উৎপাদনের উপর যতটা জোর দিয়েছিলেন সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে সেভাবে জোর দেওয়া হয়নি, সমন্বিত পরিকল্পনা ঘাটতি ছিল। এই মানে কেন ছিল সেটি জানতে চাই। আপনি তো আর বলেন না এই কথা, এই ঘাটতি কাটাতে এখন কি করছেন, এবং এই বিষয়ে আপনাদের দুজনকে একটু শুনবো যে সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আসলে আমরা কি দেখলাম, কি পেলাম। আমরা একটা বিরতি নিয়ে ফিরতে পেরেছি। বাংলাদেশে জনাব মোল্লা আমজাদ হোসেন, আমরা জনাব নসরুল আহমেদ বিপুর কাছে আসার আগে যে সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন সেভাবে হয়নি, এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? যেটি নসরুল আহমেদ বিপুই বলেছিলেন যে সেই দিকে আসলে যথেষ্ট মনোযোগ দেওয়া হয় নাই। এক বছরে কি অবস্থার পরিবর্তন হয়েছে কিনা? এক বছরে তো এটার অবস্থার পরিবর্তন হবে, সেভাবে দেয়া হয়নি বিষয়টা এরকম না। আসলে মানে সঞ্চালন যেভাবে বাড়ছে, মানে সরি জেনারেশন যেভাবে বাড়ছে, সঞ্চালন এবং ডিস্ট্রিবিউশন একই হারে বাড়ানো যায়নি। তার কারণ আমাদের রিসোর্স লিমিটেশন ছিল। যখন রিসোর্সটা মানে ডেডিকেট করা হয়েছে জেনারেশনের জন্য, তখন মানে সঞ্চালন এবং বিতরণের সমস্যা হয়েছে। তবে গত 1.5 বছরে আরইবির ইতিহাসে বোধহয় সর্বোচ্চ পরিমাণ বাজেট বরাদ্দ করে প্রজেক্ট অনুমোদন হয়েছে ডিস্ট্রিবিউশনে। আর ট্রান্সমিশনে অনেকগুলো নতুন প্রজেক্ট নেওয়া হয়েছে এবং আরও নতুন প্রজেক্ট প্ল্যানিং করা হচ্ছে। আমার ধারণা এর পুরো রেজাল্ট পেতে কমপক্ষে 30 থেকে 36 মাস লাগবে। তবে আমার মনে হয় 18 নাগাদ আমরা ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন এবং জেনারেশন একটা ব্যালেন্স অবস্থায় থাকবে। ডক্টর শামসুল আলম, আপনি কি মনে করছেন যে আমার এখানে একটু ভিন্ন মত আছে। জি, গত গণশুনানিতে যখন ট্রান্সমিশন পিজিসিপি তার মূল্যহার বৃদ্ধির প্রস্তাব এনেছিল এবং যেসব তথ্যপত্র তারা জমা দিয়েছিল সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখা গেছে তারা যে সঞ্চালন ক্ষমতা তৈরি করেছে তার অনেক জায়গাতেই স্বল্প ব্যবহৃত। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ডিপিডিসি এবং ডেসকো, ডিপিডিসির 85% বিদ্যুৎ ইম্পোর্ট করা হয় 132 কেভি ট্রান্সমিশন লাইন থেকে। তাদেরকে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে এই ট্রান্সমিশন লাইনগুলো পিজিসিপির হাতে হস্তান্তর করো, কারণ পিডিবি, ওয়েস্টার্ন আপনার ওজোপাটিকো বা অন্যান্য ডিস্ট্রিবিউশন কোম্পানি সবাই হস্তান্তর করেছে, শুধু ডেসকো করেনি, ডিপিডিসি করেনি, কারণ তাদের চেয়ারম্যান সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, তারা নিয়ম কানুনের ধার ধারেনি, গ্রিড কোড তারা মানেনি, এই করে তাদের হাতে রেখেছে এবং তারা সিস্টেম লস মিনিমাইজেশনের জন্য এই ট্রান্সমিশন লাইনগুলোকে ম্যানিপুলেশন করে। আমি জানি না মন্ত্রী মহোদয় আমার সঙ্গে একমত হবে কিনা। এই জায়গাগুলো আমি ওনাকে অন্তত বলবো যে আপনি জোর করে হলেও
যত অনেক জায়গায় মন্ত্রী হিসেবে খাটাতে হয়, আমরা হয়তো খুশি হই অখুশি হই, তবে এই জায়গায় যদি তিনি জোর করে কালকেই যে যদি উনি একটু হইচই বাঁধিয়ে দেন যে 132 কেবি ট্রান্সমিশন লাইন পিজিসিবির আওতায় চলে যাবে, তাহলে ঢাকার অন্তত বিদ্যুতের অনেক উন্নতি হবে, ট্রান্সমিশন লাইন বাড়িয়ে নয়। আমার মনে হয় নজরুল আহমেদ বিপু বলবেন। আমি শুধু এই ক্ষেত্রে যোগ করতে চাই যে গত 1 নভেম্বর সারা দেশে যে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল, সেই ঘটনার পরে যে তদন্ত প্রতিবেদন আপনার কাছে উপস্থাপিত হয়েছিল, এখন আপনি আজকে 13 জুন 2015 আপনি বলবেন কিনা যে সেই ঝুঁকি থেকে আমরা পুরোপুরি মুক্ত আছে কিনা, যেগুলি যেগুলি বলা হয়েছিল, যেসব পরামর্শ দেওয়া ছিল সেগুলো আমি উনাদের যে উত্থাপিত বিষয়গুলো একটু আপনাকে আলোকপাত করতে বলবো। আমাদের সেই ঝুঁকির থেকে বেরোতে গেলে অনেক কাজ করতে হবে। তার মানে আমরা সেই ঝুঁকিতে আছি এখন? আমরা অবশ্যই আছি। আচ্ছা, এটা অস্বীকার করার নাই। স্যার আছেন, মোল্লা আমজাদ আছেন, তারা জানেন। স্যার একটা কথা বললেন যে জোর খাটাতে হবে, ভালো লাগলো কথাটা শুনে। আমি চাইবো সেই জায়গায় জোর খাটাতে, আমি ওনার সাথে একমত। এই জায়গাটায় কিছু এই জায়গাটায় অবশ্যই আমার মনে হয় কিছু শৃঙ্খলা আনা দরকার, এবং সেটাই চেষ্টা চলছে। আমরা ইতিমধ্যে গ্রিড কনসালটেন্ট নিয়োগ করতে যাচ্ছি, আমরা হয়ে যাবে হয়তো আগামী 1 মাসের মধ্যে। এই গ্রিডকে কিভাবে সিস্টেমাইজ করা যায়, একটা ইন্টিগ্রেটেড গ্রিডের মধ্যে নিয়ে আসা যায় কিনা, এগুলি বিষয়। আরেকটা বিষয়, সবচেয়ে বড় জিনিস হলো, আমি একটু একাডেমিক একটা জিনিস আছে যেটি ডক্টর শামসুল আলম বললেন, সেটা কি সত্যি যে ডিপিডিসি যে পিজিএসবির কাছে যায়নি, তার কারণ কি তার এমডি অনেক বেশি পাওয়ারফুল? এমডি না, চেয়ারম্যান অনেক বেশি পাওয়ারফুল, মানে সেটা মানে লাইক, মানে এটা খুবই ইন্টারেস্টিং। পাওয়ার কোম্পানি চালায় তো, পাওয়ার মিনিস্টার হচ্ছে পাওয়ারফুল কিনা, আমি সেদিকে যেতে চাচ্ছি না। সেটা পাওয়ার বা পাওয়ার কম না, পাওয়ার মিনিস্ট্রি এমনি পাওয়ার। সো আমার কথাটা হলো সিস্টেম কিভাবে কাজ করানো যায়, সেটা একটা আমাদের যে গ্রিড ফেলিওরটা, এটা আমি মনে করি একটা ওয়ার্নিং সাইন, এবং সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আগামীর জন্য। সেটার আমরা প্রস্তুতি নিয়ে ফেলছি। আমরা ইতিমধ্যে জেনারেশন সাইডে আমরা অডিটিং কোম্পানি নিয়োগ করে ফেলছি, অডিট করে যেন পুরোনো প্ল্যানগুলোকে সরিয়ে নতুন প্ল্যান কীভাবে করা যায় সেখানে একটা সিনক্রোনাইজ তৈরি করা। এলএলডিসি সহ যতগুলো ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে সেখানে স্কাডা সিস্টেম কিভাবে যত দ্রুততার সাথে আনা যায় সিস্টেমটাকে, কিছু কিছু জায়গায় স্মার্ট গ্রিড ইন্ট্রোডিউসের দিকে যাওয়া যায় কি না, প্রিপেডের মাধ্যমে আমরা লোড ম্যানেজমেন্ট করা যায় কি না, প্রপার সাবস্টেশনগুলো বেশ কিছু জায়গায় বিশেষ করে শহর এলাকায় আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন করে সেই জায়গাতে আমরা অন্য কিছু তৈরি করা বা স্ট্রাকচার তৈরি করে নেওয়া। গ্রিড লাইনের কথা বললেন, যেটা ডিপিডিসি ডেস্কো করছে, ইতিমধ্যে তাদেরকে বলা হয়েছে, এবং সেই জায়গায় একটা শৃঙ্খলা আনা যায় কিনা সেগুলির ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আশ্বস্ত করতে চাই, মোল্লা আমজাদ সঠিক কথাই বলছেন, 36 মাস লাগবে, আমরা প্ল্যানও তাই। আমরা আশা করছি ট্রান্সমিশনে বেশ কিছু পরিকল্পনা আছে, কারণ ট্রান্সমিশন কিন্তু পায়রা বন্দর থেকে বিদ্যুৎ আসবে, নর্দার্ন সাইড থেকে বিদ্যুৎ আসবে, মহেশখালীর থেকে বিদ্যুৎ আসবে, অতিরিক্ত বিদ্যুৎ আমরা ভেড়ামারা থেকে নিতে যাচ্ছি, আমরা ত্রিপুরার থেকে বিদ্যুৎ নিতে যাচ্ছি। সো ট্রান্সমিশন কিন্তু আমাদের দরকার, এই নেটওয়ার্কটা আমাদেরও করতে হবে, সেটার প্ল্যান করে ফেলছি। আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি 5 বছর আগে এরকম ছিল না। সো আমরা কিন্তু জেনারেশনের দিকে আমরা ঝুঁকছিলাম বেশি, ট্রান্সমিশনের দিকে এখন আমরা ফাইন্যান্স পেয়ে গেছি, টাকারও সমস্যা নাই, যথেষ্ট পরিমাণ টাকা আছে। ইনশাল্লাহ 3টা বছরের মধ্যে আরো বেটার বিদ্যুৎ আমরা হয়তো। আমাদের একজন দর্শক এই প্রশ্নটি আবার করেছেন যে জাতীয় গ্রিড এখনো ঝুঁকিপূর্ণ কিনা। উনি মানুষের জীবনই ঝুঁকিপূর্ণ, সবকিছু তো ঝুঁকিপূর্ণ থাকে। এইটাতে আমি একটু মন্ত্রী মহোদয়ের সঙ্গে সাপ্লিমেন্ট করব, যে খুব সংক্ষেপে যদি ডক্টর শামসুল বলতে। প্রথম যে কথাগুলো আসছে ঝুঁকিপূর্ণ কিনা, অবশ্যই ঝুঁকিপূর্ণ, যেটা মন্ত্রী মহোদয় তার নিজের বক্তব্যে প্রথমেই বলে গেছেন, আবার এ কথাটা সাধারণভাবে উনি আবার স্বীকার করেছেন। আমি শুধু এইটুকু বলবো যে জেনারেশন সাইড এবং ডিস্ট্রিবিউশন সাইড, বিশেষত 11 কেবি পর্যন্ত, এইটাকে এলডিসির আওতায় নজরদারির বাইরে অনেক কিছু রয়ে গেছে, সুতরাং কি অবস্থায় আছে সেটা অনিশ্চিত, এটাকে এর আওতায় আনতে হবে, আর কিচ্ছু করার দরকার নেই। নজরদারির আওতায় শুধু আনতে হবে, যেন মোল্লা আমজাদ হোসেন এলডিসির আওতায়, এলডিসি নজরদারির আওতায়, এলডিসি নজরদারির আওতায় জাতীয় গ্রিড এখনো ঝুঁকিপূর্ণ কিনা। অবশ্যই অবশ্যই ঝুঁকিপূর্ণ, তবে পর্যায়ক্রমিকভাবে যেভাবে আগাচ্ছে, বিশেষ করে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে বেস করে দিকে দয়া করে মাথা দেবেন না, ন্যাশনাল গ্রিডকে যে সিকিউর করার এবং ডিপেন্ডেবল করার যে প্রক্রিয়াটা নেওয়া হয়েছে, এটা শেষ হলে তখন আমরা বলতে পারবো ডিপেন্ডেবল। কিন্তু ডক্টর আলম ঠিকই বলেছেন যে আসলে এই ডিপেন্ডেবল হওয়ার সাথে কিন্তু অনেকগুলো বিষয় নির্ভরশীল। কারণ চাহিদা যদি আমার 10 থাকে,
আমার সরবরাহ সক্ষমতা যদি 15 থাকে, অ্যাটলিস্ট 13 থাকে, তখনই কিন্তু আমি সিস্টেমকে ডিপেন্ডেবল করতে পারবো, তার আগে না। জনাব মোল্লা আমজাদ হোসেন, ডক্টর শামসুল আলম, জনাব নসরুল আহমেদ বিপু, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।